আমরা আবার আড্ডায় ফিরে আসি। আমি যদি ভুল না করি, শুরুতে আপনাদের একটা টিম ছিল এবং সেই টিমটা ভেঙে গেছে, ভেঙে এখন হয়তো 2-3টা চ্যানেল হয়ে গেছে আপনাদের। আমি ওই ঘটনাটা একটু জানতে চাই যে আসলে কাহিনীটা কী ছিল। বিষয়টা হলো ওটা আমার ফার্স্ট চ্যানেল। চ্যানেলটার নাম ছিল ব্যাড ব্রাদার্স, যেটার নামটাও আমার দেওয়া। এইটাও হঠাৎ করে দেওয়া, মানে ব্যাড ব্রাদার্স খারাপ ভাই, এটা কী ধরনের নাম, এটা হঠাৎ করে দেওয়া। মানুষ জানতে চায়, যার জন্য আমি বললাম। অনেকে আমার অনেক প্রশ্ন করছে যে ব্যাড ব্রাদার্স নাম কোথা থেকে আসলো। এটা জাস্ট আমার মন থেকে আসছে, আমি দিয়ে দিছি। ঠিক আছে। শুরুর টাইমে তো এত ভাবি চিন্তা করি না যে সাবস্ক্রাইবার বাড়বো, কখনো কখনো আমরা পরিচিত হবো মানুষের কাছে, বাট হয়ে গেছি। দেন এটা একটা কোশ্চেন চলে আসছে মানুষের মাঝখানে। তো শুরুর টাইমে আমি আমার 2টা ফ্রেন্ড ছিলাম যারা এই চ্যানেলটাকে বানাই। বাট এই চ্যানেলের মেইন কন্টেন্ট যেটা ফানি কন্টেন্ট, ওটা আমি বানাইতাম। কন্টেন্ট এডিট আমি করতাম, ডাইরেকশন, ডায়লগস, এমনকি ক্যামেরা অ্যাঙ্গেলটা পর্যন্ত আমি সেট আপ করতাম। মানে এই বিষয়ে আমার সবচেয়ে ধারণা বেশি ছিল। আর আমার ওই ফ্রেন্ডের, লাইক আমরা যে ফোনটা দিয়ে ভিডিও করতাম শুরুতে, ওই ফোনটা ওই ফ্রেন্ডের ছিল। দেন ও আমার অনেক হেল্প করতো। আর যে এনআইডি দিয়ে আমি চ্যানেলটা খুঁজছিলাম, ওই এনআইডিটা আমার ওই ফ্রেন্ডের ছিল। তো যার জন্য চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হতে শুরু করে। শুরুর টাইমে তো এত যাচাই বাছাই হইতো না যে এই চ্যানেলটা কখনো গ্রো হবে। চ্যানেলটা যখন গ্রো হতে শুরু করে, তখন আস্তে আস্তে আরও কিছু মেম্বার অ্যাড হতে থাকে। আর তারপরে যারা আসছে তারা কেউই আমার সমবয়সী না, আমার থেকে 2 থেকে 3 ব্যাচ জুনিয়র। আচ্ছা, একটু বড়, ছোট। বাট ভিডিওর ক্ষেত্রে কি হয়, আপনারা আমার ক্যারেক্টার চলতেছে, আপনি আমার ছোট, আপনাকে আমি দিলাম বাবা, আমি হলাম ছেলে। তো আপনার আমার ক্যারেক্টার চলতেছে বাবা ছেলের, আমি তো আপনারে তুই করে বলতে পারবো না, আমার বাবাকে সম্বোধন করতে হবে, আপনি আমার তুই করেই বলবেন। যার জন্য সবাই ভাবে যে আমরা ফ্রেন্ড সার্কেল, বাট এরকম কিছু না, আমরা কেউই ফ্রেন্ড না। তো এটা যখন গ্রো হতে থাকে, একটা সিচুয়েশনে মানে সবাই এরকম একটা চিন্তা করতে থাকে যে এই জায়গায় আমার নাম ডাকটা বেশি, আমি এডিট করি, আমি কন্টেন্ট বানাই, আমি যদি কোনো দিন এইখান থেকে সইরা যাই তাহলে তারা একটা বিপদে পড়ে যাবে, ডাউন হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা করে। আর দেন মানে এক জায়গায় যখন অনেকগুলো মাথা হয়ে যায়, কুবুদ্ধি অনেকগুলো চলে আসে। আচ্ছা, তো আমি একটা সাইডে পড়ে যাই, আমি আমার একটা ফ্রেন্ড, এই 2জন একটা সাইডে পড়ে যাই। আর সবাই মিলে একটা প্ল্যান ক্রিয়েট করে, বা আমি মানায় নিতে পারি না বিষয়টায়। বাট ওই যে আমার ওইখানেও চ্যালেঞ্জ কিন্তু 3টা ছিল, 3টাই আমার নামে না। আমি শুরুর থেকে কাগজপাতির ব্যাপারে খুবই মানে হাসি তামাশা করতাম, মানে সিরিয়াস ছিলাম না। আমার এনআইডি হইলেও, জন্ম নিবন্ধন হইলেও, সার্টিফিকেট হইলেও কেয়ার করতাম না। বাট আমার যে 3টা চ্যানেল, ওই 3টাই আমার অন্য ফ্রেন্ডদের এনআইডি দিয়ে বানানো, যার ফলে আমার এনআইডিটা দিয়ে করা হয়নি। তো আমার চ্যানেল যে ওটার কোনো প্রুফই ছিল না। আচ্ছা, জাস্ট আমি ওই চ্যানেলে একটা পরিচিত মুখ। তো তারপরে একটা টাইমে ওইখান থেকে আমার বাইরে আসতে হয়, আমি নিজেই আসি। আমি যখন বুঝতে পারি ওই জায়গায় আমি থাকতে পারবো না, তখন আমি নিজে চলে আসি। কারণ আমার ভিতর বিশ্বাস ছিল যে আমি যেহেতু ওই চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর, আমি ডিরেক্টর, আমি এভরিথিং, আমি নিজে কিছু করতে পারবো চাইলে। বাট ওই টাইমে রুমার্স ছড়ায়, সবাইও ভাবে যে হয়তো আমি টাকা পয়সা নিয়ে ঝামেলা বা এরকম কিছু, বাট ওইরকম কিছু না। ঝামেলাটা আমাদের অভ্যন্তরীণ। যখন আমি ওইখান থেকে চলে আসি, আমি কোনো কথা বলিনি, আমি চুপচাপ ছিলাম। কারণ আমার কিছু ছিল না, আমার না ছিল একটা ফেসবুক পেজ, না ছিল একটা ইউটিউব চ্যানেল, জাস্ট ইনস্টাগ্রাম আইডি ছিল। তারপরে ওটা এতটা অ্যাক্টিভ না, আমি এই যে সোশ্যাল মিডিয়া থেকে খুব বাইরে থাকি, যার ফলে সবাই একটা ভুল ভ্রান্তির ভিতর থাকে। তো অনেকটা সময় লাগিয়ে যায় মানুষকে বুঝাইতে যে না, আমি ভুল ছিলাম না। বাট আলহামদুলিল্লাহ এখন আমার ভিউজ, আমার কমেন্টস, আমার সাবস্ক্রাইবার্স সব কিছু প্রমাণ করে দেয় যে না, আমি ওই দিনকে ঠিক ছিলাম, আমি ভুল ছিলাম না। আর এখন পাবলিকও জানে এটা। এখন তারা কেমন আছে আর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, 2জন 2জনের দিক থেকে ভালো আছে। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, এটা আমি সবসময় মানি। আর আরেকটা জিনিস আমার জন্য সবচেয়ে যেটা ভালো হয়েছে, আমার আম্মু কিন্তু জানতো না যে আমি ইউটিউবিং করি। আচ্ছা, 2 মিলিয়নের একটা চ্যানেল ছিল আমার, আরও 2টা চ্যানেল ছিল, একটা 6 লাখ সাবস্ক্রাইবার, একটা 4 লাখ সাবস্ক্রাইবার। বাট আমার আম্মু জানতোই না যে আমি ইউটিউবিং করি। আচ্ছা, মানে আমি লুকাই করতাম, আমার আম্মুর পছন্দ ছিল না যে আমি ইউটিউবিং করি, ভিডিও বানাই, খুব খারাপ লাগতো আমার আম্মুর। তো আমি লুকাই যখন করি, তারপরে যখন এই চ্যানেলটা আমি ছেড়ে আসি, তো অনেক পোলাপান আমার বাসায় যাওয়া শুরু করে যে আন্টি কিসের জন্য ওমর ভাই ভিডিও করা বাদ দিয়ে দিল, ওমর ভাইয়ের ভিডিও আমরা রেগুলার দেখি। তো আমার আম্মুকে কিসের ভিডিও, ওমর ভিডিও করে মানে? তো আমার আম্মুকে দেখাও, তো আমার আম্মুরে দেখায় ওরা। তো আমার আম্মু আমার হ্যাঁ বলে যে কিরে তুই ভিডিও করস, জানাইলি না, তুই জানো সেগুলো আমার পছন্দ না। তারপর আমার আম্মু বুঝে যে আমারে না জানাই যেহেতু কইরা লাইছে,
তো আমি আটকে রাখতে পারবো না ওরে। তা আমার আম্মু কয় কর, তোর যাওয়ার লাগে। আচ্ছা, আর ওই কথাটাই আমার সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিছে ওই দিনকা, ভরসা দিছে যে না, আম্মুর যেহেতু আছে কিছু আটকে রাখতে পারবো না। আচ্ছা, যেহেতু আম্মুর প্রসঙ্গে আসছে একটু জানতে চাই যে এমনি ব্যক্তি জীবনে আপনাদের ফ্যামিলিতে কারা কারা আছে, ভাই বোন বা আব্বু? আমার ফ্যামিলিতে ভাই বলতে আমি একাই, আচ্ছা বোন আছে একটা, ওর নাম জান্নাত, 12 বছর বয়স। আমার আব্বু আছে, আম্মু আছে, নানু আছে। আচ্ছা, আপনি বড় ছেলে? আমি বড় ছেলে। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা বাড্ডায় ফিরে আসি। এই যে রিসেন্টলি আরও একটা ঝামেলা দেখলাম, আমি দেখলাম যে টিকটক খুবই গরম, ওমরের অ্যাকাউন্ট চলে গেছে, হ্যাঁ মানুষ প্রচুর ভিডিও দিচ্ছে, ওমরও দেখছি যে খুব ভিডিও দিচ্ছে, ওমর আর নেই টিকটকে আর কি, মানে ওইটা কি ছিল তাহলে? না, আমি তো কিছু বলি নাই। আমার আইডিটা যখন ব্যান্ড হয়ে যায় হঠাৎ করে হুট করে, আমার কোনো ফলস নাই, আমি তো বাজে কন্টেন্টও বানাইতাম না, আমার কন্টেন্টে কোনো মেয়ে থাকতো না, জাস্ট হুট করে একদিন দেখি আমার আইডিটা ব্যান হয়ে যায় রাত্রেবেলা। আমার এক ফ্রেন্ড আমার ফোন দিয়ে বলে, আমি তো টিকটকে এমনিতে ঢুকি না, ও যখন বলে দেন আমি কথাটা এমনি নেই যে গেছে গেছে বাইরে এলাম। বাইরে হওয়ার পরে পোলাপান দেখি সবাই মন খারাপ, কী হয়েছে, টিকটকেরই ব্যান গেছে। আমি কই আরে বেটা টিকটকেরই তো ব্যান হয়েছে, আমার ইউটিউব চ্যানেল গেলো তাতে আমার কিছু লাগে না, এটা তো সামান্য টিকটক আইডি, টিকটকে ফলোয়ার যেভাবে বাড়ে এটা কিছুই না। আর ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার যদি বানাইতে যাই মাস 2-3 লেগে যায়, বাট টিকটকে যদি 1 লাখ সাবস্ক্রাইবার আমার কাছে একদিনের ব্যাপার, যার জন্য আমি কই যা গেছে গেছে, আমি আর টিকটক করব না, বাদ। এটা কয়ে আমি ময়মনসিংহ ট্যুরে চলে যাই। তো ট্যুরের মাঝখানে যে পরের দিন আমি যখন টিকটকে ঢুকে আমি দেখি ব্লাস্ট হইতেছে, মানে যেই জায়গায় যাই ওমর ভাই কই, ওমর ভাই আপনি ব্যাগ আসেন, টিকটক আইডি একটা গেছে তো কীছে, যেইটা খুলবেন আমরা আসছি, আমরা সাপোর্ট দেবো, আমরা ভালোবাসা দিব। আমি তো আকাশ থেকে বললাম, দেন আমিও চিন্তা করলাম ব্যাপার না। আমার আগের একটা টিকটক আইডি যখন প্রথমে খুলছিলাম 19 দিনে 1 মিলিয়ন ফলোয়ার বানাইছিলাম। এটা টিকটকে আমি জানি না, অনেক পোলাপন করে এটা নাকি একটা রেকর্ড, আমি জানি না, কখনো এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করিনি। দেন আমার টার্গেট ছিল যে এইটাও খুব তার আগের 1 মিলিয়ন বানাবো। আলহামদুলিল্লাহ এইটাও 16 দিনে 1 মিলিয়ন হয়ে গেছে। পরে প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে যে জানি না বলবেন কি না, এই যে ইউটিউবিং করছেন, কন্টেন্ট ক্রিয়েটিং করছেন, টিকটক বানাচ্ছেন, সব কিছু মিলে ব্যস্ততা, আমি যদি একটু ওমরের কাছে জানতে চাই যে ওমরের ইনকামটা কেমন আসছে, কেমন আয় করছেন এই ইউটিউবিং থেকে ইনকাম, যদি বলা যায় আমাদেরকে? হ্যাঁ, অবভিয়াসলি আই ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে, কন্টেন্টের কোয়ালিটি, কন্টেন্টের ওয়াচ টাইম, আরপিএম, সিপিএম, দেন আপনি কতগুলো কন্টেন্ট দিতেছেন। আমার 3টা চ্যানেল যদি বলেন, 3টা চ্যানেলে আমার একটা চ্যানেলে টিম মেম্বারসে 5 জন, ওদের 5 জনে আমার একটা স্যালারি দিতে হয়, ওইখান থেকে আমার কিছু ইনকাম হয় ওদের স্যালারি দেওয়ার পরও। তারপরে আমি মোটর লগিং করি, ওইখানেও আমার একটা টিম মেম্বার, ওরেও একটা স্যালারি দিতে হয়, দেন ওইখান থেকে আমি কিছু ইনকাম করি। আর একটা চ্যানেলে একদমই আমি কন্টিনিউ করি না, দেন প্রমোশন সামথিং সব কিছু মিলে 1-1.5, মানে 1-1.5 লাখ থাকে? হ্যাঁ, 1-1.5 লাখ। এমনিতে আপনার টিম মেম্বার কতজন? আমার টিম মেম্বার 5 জন। 5 জন, মানে হচ্ছে আপনি 5 জন বলতে গেলে তারা স্যালারি ভিত্তিতেই কাজ করছে আপনার টিমে? জি, তাদেরকে স্যালারি দিচ্ছেন, তারপর আপনার প্রায় 1-1.5 লাখ টাকা ইনকামের মতো থাকছে। 1 লাখ এভারেজ ধরতে পারেন। এক সময় এক এক রকম ইনকাম। ইউটিউবে ইনকামটা কি মানে কোনো স্যালারি নেই, আপনি যতটা কষ্ট করতে পারবেন, যতগুলো কন্টেন্ট দিতে পারবেন, সেমভাবে আপনার আর্নিং ঢুকবে। লাইক এই মাসে একটু সমস্যা যাচ্ছে, মানুষ ইউটিউব দেখতেছে না তেমনভাবে, এই মাসে 70, 80, 90, আবার এক মাসে বেশি দেখতেছে, ওই মাসে যদি আমার ইনকামটা বেড়ে যায়, আমি আমার টিম মেম্বার স্যালারির দিকেও একটু অন্যভাবে তাকাই। খ্যাতির বিড়ম্বনা কেমন চলছে, মানে খ্যাতির বিড়ম্বনা পড়েন কিনা? এই যে অনেকেই আপনাকে চিনে, ওমরান ফায়ার, আমরা দেখতে পাচ্ছি পারি যে আমাদের এখানে কমেন্টস করে, তার মানে বাইরেও অনেক মানুষ ওমরকে চিনে জানে, তো এই খ্যাতির বিড়ম্বনা পোহান না, মানে বিরক্তকর বা? না না, বিরক্তকর কিছু নাই, কিছুতে পড়েন না। যখন কোথাও যাই মানুষের যে একটা আপ্যায়ন, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। মানে আমার কন্টেন্ট ক্রিয়েটিং জীবনে সার্থকতা একটাই, আমি একটা স্টোরি বলি, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো লাগবে আপনার। আমি ক্লাস 8-এ পরীক্ষা দিতেছিলাম, গণিত পরীক্ষার দিন একটা স্যার আমাদের ওই জায়গায় মানে হল গার্ড দেয়, তো আমি যেহেতু নকল করি না, ওই দিনকে একটা অঙ্ক আমি পারি না, ওই স্যার আমার কাছে এসে বলতেছে কি তুমি লিখতেছো না কেন? আমি স্যার এই অঙ্কটা তো আমি পারি না, এটা আমি দিব না। স্যারই আমার বললো কি যে এইভাবে লেখো, উনি আমার হেল্প করলো, যাক উনি আমার হেল্প করলো। আর স্যারটা হলো হুজুর মানুষ, ওনারা দেখে আমার এতই ভালো লাগছে, মানে বলার মনে ধরে গেছে। তো আমি ওই স্কুলে যেয়ে খোঁজ নিলাম যে এই স্যারটাকে, বললো যে এই স্যারটা তো এই স্কুলের না, অন্য স্কুল থেকে এই স্কুলে গার্ড দিতে আসছে। আমি আর ওই স্যারটারে খুঁজে পেলাম না, অনেক দিন খুঁজলাম। তারপরে এই কন্টেন্ট ক্রিয়েটিং জীবনে এসে বললাম, মানে তারপরে আমি এই ভিডিও করা শুরু করলাম, 3-4 বছর কেটে গেল। হঠাৎ একদিন আমার ফোনে একজনের ফোন আসা শুরু করে যে ওমর ভাই আমি আপনার লগে দেখা করতে চাই, ওমর ভাই আমার খুব ভালো লাগে আপনার, মানে আপনার আমার খুব ভালো লাগে,
ওর ভাই প্লিজ একবার দেখা করুন। দেন আমি মানে ব্যস্ত থাকি, যার জন্য আমি মানে ডেট দিতেই থাকি যে না আজকে পারতেছি না, আজকে ব্যস্ত, কালকে পরশু। এখন করতে করতে এতই উনি আমার বিরক্ত করা শুরু করলো, আমি এক টাইমে বিরক্ত হয়ে আমার টিম মেম্বার দিয়ে ফোন ধরানো শুরু করলাম। তারপরে দেখি উনি থামতেছে না, মানে উনি আমার এতই ভালোবাসে, উনি থামতেছেই না। তো একটা টাইমে আমি ওনার বললাম যে আমি এই দিনকে আপনার সাথে যাই দেখা করবো। যেদিনকে আমি ওনার সাথে দেখা করতে গেলাম আমি শকড, আমার ওই স্যারটা আচ্ছা, মানে একটা হুজুর মানুষ, উনি যখন আমার সামনে দাঁড়ায় আছে, আমি মনে হয় আকাশ থেকে বললাম, আমি জাস্ট ওনার বললাম একটা সালাম দিয়ে, স্যার ভালো আছেন? উনি বললো যে ভাই আমি সেই মানুষ, আপনার এত ডিস্টার্ব করি ফোন দিয়ে। আমি জাস্ট মানে অবাক, আমার জীবন সার্থক ওই জায়গায় যে আমি কন্টেন্ট বানাইয়া যে মানে আমার একটা শখ ছিল যে ওনার সাথে জীবনে যাতে আমার আরেকবার দেখা হয়, বাট উনি আমার ফোন দিয়ে আমার দেখার জন্য পাগল হয়ে গেছে। এটাই আমার জীবনের সার্থকতা। ঠিক আছে, অনেক সার্থকতার গল্প করলাম, অনেক ইউটিউবিং এর গল্প শুনলাম। একটু ব্যক্তি ওমরের কাছে আসতে চাই, আপনার কি বিয়ের বয়স হয়েছে? বিয়ের বয়স তো হয়েছে, মানে যদি সরকারিভাবে বলেন বিয়ের বয়স হয়ে গেছে। আচ্ছা, বাট এমনিতে বিয়ে করার ইচ্ছাও নাই, আর আম্মুও করাইবো না। আপনার গার্লফ্রেন্ডের নাম কি? না না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। সত্যি আপনার কোনো না, গার্লফ্রেন্ড নাই? যেমন আপনি দেখেন, আপনি যোগাযোগ করতে যে কন্ট্যাক্টবিহীন একটা মানুষ, আপনি যে ভোগান্তিটা পোহাইছেন, লাইক আপনি আমার একটা টাইমে আপনি কিন্তু রেগে গেছিলেন যে ভাই এত ব্যস্ততা আমরাও থাকি, এত ব্যস্ততা দেখাইলে কেমন। আমি সেমভাবেই চলাফেরা করি, আমার কোনো কন্ট্যাক্ট নেই, মানে মানুষের সাথে আমার তেমন একটা যোগাযোগ থাকে না, যার ফলে গার্লফ্রেন্ড কই থেকে থাকবো। আপনার মতো গার্লফ্রেন্ড রাইকে আমার ছেড়ে যাবো। আচ্ছা, এমনিতে প্রেম কাহিনী শুনতে চাই, কাউকে ভালো লাগে, ভালোবাসা আসেনি মনে? বহু আগে ক্লাস 6-এ আমার ছোট্টভাবে একটা রিলেশন হয়ে যায়। মানে ক্লাস 6-এ আপনি মানে কি ওই টাইমে ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আচ্ছা, কথায় আর কি হয়ে যায়, প্রেম হয়ে গেছে 6-এ? হ্যাঁ, মানে ওটার কি কয় ভালো লাগে আর কি। মেয়েটাও কি 6-এ পড়তো? না, মেয়েটা ওই টাইমে আমার খেয়াল ছিল না আর কি। আমার সরি সিনিয়র হলে আমি বলতে 7-এ পারেন, পড়তাম, ও সিনিয়র 6-এ হলে বলতে পারেন। আমি 7-এ পড়তাম, ও 6-এ পড়তো। আচ্ছা, না কিন্তু এটা কি আমরা এখন ফ্রেন্ড ছিলাম। না না আপনি 7-এ ছিলেন, উনি 6-এ ছিল, এটা কি এখন বানালেন নাকি সত্যি সত্যি 7? না না না, 7-6-এ ছিলাম আমরা, এক বাড়িতে থাকতাম আর কি। আচ্ছা, তো যার জন্য হয়ে যায় কথায়। তারপরে প্রেম হয়ে যায়? হ্যাঁ, তারপর 3 মাসের মতো রিলেশন ছিল, বাট ওই টাইমে তো পোলাপান ছিলাম, কিচ্ছু বুঝতাম না। আচ্ছা, আমার আম্মা মারবো এটা দেখলে, অবভিয়াসলি আমার আম্মা এটা দেখবো, আমার আম্মা ঝাড়ু দিয়ে পিটাইবো আমার, তারপরে কইতেছি। তো একটা টাইমে যখন বুঝতে পারি যে না, আমাদের এটা বুঝার বয়সী না, আমরা কে রিলেশন করুম, তখন আমি 8-এ উঠলাম মাত্র, মানে 7-এর শেষের দিকে রিলেশন হয়েছে, এই টাইমে উঠলাম। আমার জিএসসি পরীক্ষার একটা প্যারা মাথায় ঢুকে যায়, আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। তারপর আমি আর কি আস্তে করে না করে দিলাম যে আমার পক্ষে আর পসিবল না। ওইখান থেকেও তখন একটু আর কি একটু মন খারাপ তৈব, দেন 2 পাশ থেকে যে বাদ হয়ে যায়। তারপরে কতদিনের রিলেশন ছিল তখন? 3 মাস। মানে 3 মাসে আপনার প্রেম কাহিনী শেষ হয়ে গেছে? হ্যাঁ, একটি বিফল প্রেমের গল্প। না, বিফল না, আমি নিজের থেকে আর কি সরে আইছি, অ্যান্ড মানে বুঝতে পারছি আমি বিষয়টা। তিনি এখন কোথায়? আমি জানি না, এখন একদমই যোগাযোগ নেই? মনে পড়ে না মাঝে মাঝে এই প্রেম কাহিনী? এই যে মনে পড়ে গেল, আপনি কইলেন, এমনিতে তো মনে পড়ে না। 6-এর কাহিনী, এটা কি এখন মনে পড়ার কথা? আচ্ছা, এমনিতে কন্টেন্ট নিয়ে অনেক প্ল্যানিং আছে, মানে প্রেম নিয়ে কোনো প্ল্যানিং নেই যে আপনি প্রেম করবেন বা একটা সময় আপনার গার্লফ্রেন্ড হবে? এমন তো অনেকে গার্লফ্রেন্ড নিয়ে ব্লগ বানাচ্ছে, আপনিও বানাবেন? আমার কখনো আর কি কাপল ব্লগিং করার ইচ্ছা নাই। আচ্ছা, আর যদি প্রেমের কথা কন, মানে আমরা যেমন মেয়ে খুঁজি ওরকম মেয়ে পাওয়া যায় না। এখনকার মেয়েরা খুবই স্টাইলিস্ট, হ্যান ত্যান। আমার খুবই সিম্পল পছন্দ, মানে মানুষ যেমন একটা জমজমা পরিবেশ পছন্দ করে, আমি এই পরিবেশটা পছন্দ করি না, আমি খুবই সিম্পল পছন্দ করি। এখন সিম্পল মেয়ে পাওয়া খুবই টাফ, আর ওইভাবে খোঁজা হয় না, খোঁজার সময় হয় না, যার জন্য প্রেম হয় না। মানে সিম্পল মেয়ে পেলে মেয়ে প্রেম করে ফেলবেন? যদি ভালো সিম্পল হয় যে না, তার সাথে লাইফটা কাটানো পসিবল, করে ফেলবো। তার মানে হচ্ছে যে সিম্পল মেয়ে খুঁজছেন ওমর অন ফায়ার? এমনকি খুব দিন প্রেম করবো এরকম কিছু না, মানে পছন্দ হয়েছে, ভালো লাগছে, বিয়ে করবেন? ভালো লাগছে, কথাবার্তার মিল আছে, জাস্ট এই কমিউনিকেশনটা দেখবো 2-3 মাস। আম্মুরে যেয়ে বলবো আম্মা এখন সময় হয়ে গেছে। আন্টি কি রাজি আছে এখন বিয়ে দেওয়ার জন্য আপনাকে? আমার আম্মুর কোনো না নাই, বাট উনি চাই না এত তাড়াতাড়ি করে। আমার আম্মু ডিরেক্ট আমার এইভাবে বলছে, তোর লাইফ তুই লিড করবি, যারে নিয়ে থাকবি তুই থাকবি, আমি কিন্তু তোর সংসারে যা ইনভলভ হম না। জাস্ট এরকম একটা মানুষ দেখবি যে তোর সাথে তোর সারা জীবন পাশে থাকতে পারবো। আমি জাস্ট আমার আম্মুরে দেখে বড় হয়েছি। আমার আম্মু খুবই সিম্পল থাকছে, আমার আম্মু আমার খুব কষ্ট করে মানুষ করছে, খুবই সিম্পল থাকছে। লাইক কোনো সময় মেকআপ করতে দেখি না আম্মুরে, কোনো অনুষ্ঠানে যাইতে দেখিনি, প্রোগ্রামে যাইতে দেখিনি, যার জন্য আমার এই চিন্তা ভাবনাটা আর কি সিম্পল। ঠিক আছে, না আমি এখানে একটা মামা ঢুকে যাচ্ছি। হ্যাঁ, শুধু আম্মুর কথা শুনছি, আব্বু কোথায়? আসলে আমার আব্বু বাইরে থাকে, তো ছোটকাল থেকেই আচ্ছা, আব্বুরে ছাড়াই থাকা হয়েছে, যার জন্য আমার কষ্ট, ভালো দিন, সুদিন, দুঃখের দিন সব আম্মুর সাথেই
কাটাইছি আর কি বলতে গেলে চলে। আঙ্কেল কোন দেশে আছেন? আমার আছে হলো মরিশা। মরিশাসে আছে। তো আঙ্কেল আপনার কন্টেন্ট দেখে না, কিছু বলে না কন্টেন্ট দেখে? এতটা দেখতে পারে না, ব্যস্ত থাকে। জানে তো আপনি যে কন্টেন্ট ক্রিয়েটিং করছেন, ছেলে যে লাখ টাকা কামাচ্ছে এটাও জানে? নাকি লাখ এটা গোপন টাকা করা কামাইতেছে হয়? তা জানে না না। না, তাহলে এটা গোপন রাখা হয় না, আজকে তো জেনে যাবে। জানলে আর কি করার, 2টা ঝাড়ুর বাড়ি খাম আমার কাছে। না আঙ্কেল পরে খরচ দেওয়া বন্ধ আব্বু করে কিছু দিবে বলবে না, না। কিছু বলবে আব্বু না। কিছু বলবো না, আমার লাইফ আমি লিড করতেছি, ওনার কিছু যায় আসে না। আর আন্টি 2টা ঝাড়ু বাড়ি দিবে? হ্যাঁ, ঝাড়ুর বাড়ি তো কমপক্ষে দিব। মানে আন্টি কি এতদিন জানতো না যে আপনি টাকা না, কামাচ্ছেন? এক ভালোই। এক টাইম এক একটা আসতো, আর আমার খরচ আছে আলাদা, সবকিছু মেনটেন করে আমি একটা তার হাতে দিতাম আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, অনেক প্রেম কাহিনী শুনলাম। আরেকটা জিনিস আমি জানাই রাখতে চাই, হ্যাঁ অবশ্যই। আমার লাইফে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার নানির। আপনার নানিকে? সবার আম্মু থাকে, আব্বু থাকে, আমার নানি। আচ্ছা এটাই জাস্ট জানানোর ছিল। আচ্ছা, নানি কোথায় থাকে? নানি আমার সাথেই থাকে। ওই বাসায় থাকে? হ্যাঁ। নানি আপনার কন্টেন্টে নিয়মিত দেখে? হ্যাঁ, নানিও কন্টেন্ট দেখে না, আচ্ছা। বাট আমার মানে নানিরে ভালোবাসার একটা কারণ হলো আমার ছোটকাল থেকে আম্মুরে আমি খুব ডরাইতাম। ওই যে ঝাড়ুর বাড়ি, আম্মু খুবই আমার উপরে রাগ করতো, মারতো, হ্যান ত্যান। তো এই সবশেষে আমার নানি মানে আমার ছায়া। আমার যদি আম্মু একটা ধমক দিত, নানির পিছিয়ে যে লুকাইতাম, আমার নানি আমার আম্মুর সাথে ঝগড়া শুরু করে দিত, তুই ওরা মাল দিকে। দেন আমার একটা শখ, সাইকেল কিনবো। আমার জীবনের সর্বপ্রথম সাইকেলটা আমার নানু কিনে দিছে। আমার জীবনের সর্বপ্রথম ফোনটা আমার নানু কিনে দিছে। আমার টাকা লাগবে, আমার নানু দিছে। আমার ঈদে মার্কেট করা লাগবে, আমার নানু দিছে। এই জন্য এখন তো নানুকে আপনি মার্কেট করে দিচ্ছেন। হ্যাঁ, আমার নানুর মানে যাবতীয় যা লাগে। ঠিক আছে, ওকে, অনেক ভালো একটা ছেলে। বাংলাদেশে ইউটিউবিং কি ফলো করা হয় নাকি, বা আমাদের বাংলাদেশে কার ইউটিউবিং আপনার পছন্দ? বাংলাদেশের ইউটিউবারদের আগে ফলো করাই তো বেশি, এখন তো আমরা আমাদের কন্টেন্ট নিয়ে ব্যস্ত। তো যার জন্য রাত্রে যদি একটু সময় পাই ভ্লগ দেখি। ভ্লগে আফ্রিদি ভাই আছে, আরও কয়েকজন ব্লগার আছে, আর নাম বলতে পারবো না, বাট দেখি। আর ফানি ভিডিও দেখলে প্রত্যয় ভাই ছিল, এরকমভাবে অনেকের ফানি ভিডিও দেখা হয়। আর মোস্ট অফ দ্য টাইম আমি ইন্ডিয়ান ভিডিও দেখি আর কি। সেক্ষেত্রে আপনি ইউটিউবিংয়ে ফলো করেন কাকে? আপনার পছন্দের ইউটিউবার কারা? আমার ফানি ভিডিওর ক্ষেত্রে আমি বাংলাদেশে ফানি ভিডিওর বর্তমানে ইউটিউবার নাই বললেই চলে, খুব কম আছে যারা, তাদেরকে আমি তেমন একটা দেখি না। আর বাইরের দেশের বলতে গেলে অনেক ইউটিউবার আছে, লাইক আশিস চাঞ্চানালি, রাউন্ড টু হেল, যাদের থেকে আমি ইন্সপায়ার। এগুলোই? হ্যাঁ। আর সিনেমা দেখা হয়? সিনেমা প্রচুর, বর্তমানে দেখি না, বাট আগে প্রচুর, লাইক হিন্দি ডাবেট, তামিল হিন্দি ডাবেট। না আপনি এই জন্য কি আপনার একটা গঠনের মধ্যে তামিল তামিল ভাব অনেকে লেখে? আমি না না না, তামিল তামিল কোনো ভাব নেই। আমি জাস্ট এইভাবে ছোটোকাল থেকেই বড় চুল রাখতাম। আর দাড়ি দুড়ি রাখার একটাই কারণ, সেটা হলো আমার যাতে পোলাপান না দেখা যায়। মানে মানুষ যখন কথা কয় আমার খুবই শরম করে যদি পোলাপান দেখা যায় আমার। এমনিতে সিনেমার যদি আমি বলি যে পছন্দের নায়ক নায়িকা কারা আছে আপনার? ইন্ডিয়াতে এসআরকে, আর বাংলাদেশের ফিল্ম তেমন একটা দেখি না। একদমই দেখা হয় না? না। মানে তবু পছন্দের কেউ নেই বাংলাদেশের ফিল্ম না হোক নাটকে? নাটকে আরফান নিশো। আরফান নিশো আপনার পছন্দের? তো আর এমনিতে যেটা হচ্ছে যে সিনেমা অফার যদি আপনাকে দেওয়া হয়, সিনেমা করবেন কিনা? কারণ আপনি তো নিজেই তামিল তামিল ভাব আছে, করবেন কিনা? না, সিনেমা আর কি আমার দ্বারা হবে না, আর আমার ভালো লাগে না। আমার জাস্ট আমার কন্টেন্ট বানাইতে ভালো লাগে। ওই কন্টেন্টের মধ্যে সিনেমা বানাবেন নাকি? না, সিনেমার দিকে কোনো ইচ্ছা নাকি। একদমই নেই? না। বা এমনিতে নাটক বা টিভির দিকে আসার ইচ্ছা আছে কিনা? সেদিকে নাটকের দিকেও অনেক অফার ছিল, বাট আমার কখনো আর কি ওইভাবে ইচ্ছা কাজ করে নাই। আর সবসময় এদিকেই ব্যস্ত থাকতাম, যার জন্য নাটকের দিক দিয়েও আপাতত ইচ্ছা নাই। যদি ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আসে যে না আসলে এই লাইফটাই তো লাইফ না, ওদিকেও যাওয়া উচিত, দেন ওদিকে যাবো। আপনার যে টিকটকে দেখলাম আপনি সুন্দর সুন্দর স্পিচ দেন, কথা বলেন। আমি যদি এখন একটা কোনো কথা বলতে বলি, কি বলবেন? যেমন একটা বলতে পারি শর্টকাট, আমি সবাইরে যা দেখাই ওইটা আমি না, আচ্ছা যেটা আমি ওটা কেউ জানেই না। ঠিক আছে, ওকে। তো এখন আমরা আপনাকে যেটা দেখলাম সেটা কি আপনি নাকি ভিতরের অনুরূপ ছিল? আমি পুরোপুরি আমার যেটা ছিল ওইটাই বলছি আমি, মানে এটা আমিই ছিলাম। তাহলে আমাদের কিন্তু সাথে আমি এত শান্ত সভ্য না। ধরুন অপু বিশ্বাস আপনাকে তার সিনেমার নায়ক হিসেবে অফার করলো, আপনি কি তার নায়ক হবেন কিনা? এটা কখনো পসিবল না, আর আমি করবো না। কেন করবেন না? কেন? অপু বিশ্বাস কারো পছন্দ না? না, আমার চেয়ে বয়স অনেক বড়। সিনিয়র লাইক কমেন্ট সেকশনে কি জানেন যে যাক মা ছেলের একটা সুন্দর ছবি দেখলাম, এই কমেন্টার জন্য আমি করবো না। না হলে করতেন? নাইলে করা যেত, সমস্যা নেই তো, কিন্তু মানে কমেন্ট সেকশনে করবো যাক মা ছেলের একটা সুন্দর ছবি দেখলাম, বাংলাদেশকে ধন্যবাদ এত সুন্দর বিনোদন দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ অনেক আড্ডা দিলাম। ওমর অন ফায়ার। আর লাস্টে বলতে চাই যে আপনার ভক্ত শুভাকাঙ্ক্ষী তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে একদম খোলাসা করে আপনি চাইলে বলতে পারেন। ভক্ত শুভাকাঙ্ক্ষী বলতে যারা আমার অসময় ছিল তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। জাস্ট আমি একটা জিনিসই বলবো, অনেক সময় অনেকের একটা চিন্তা ভাবনা খাটে যে আমরা আসলে অন্যরকম পারসন, ওরকম কিছু না। আমরা জাস্ট চেষ্টা করি, অনেক সময় চেষ্টা করেও পারি না সবার সাথে কথা বলতে বা দেখা করতে। অনেক সময় অনেক জায়গা থেকে যখন আমরা একটা পরিস্থিতি ফেস করে আমরা বাইরে চলে আসি,
অনেকে ভাবে হয়তো দেখা করলাম না, ইগো, অ্যাটিটিউড, হ্যানত্যান, এরকম কিছু না। আমরা মানুষ, আমাদের মাঝখানে কোনো ইগো, অ্যাটিটিউড কোনো কিচ্ছু কাজ করে না। জাস্ট একটা জিনিস বলতে চাই, অনেক পরিস্থিতিতে পসিবল হয় না। আর এতদিন যারা আমার ভালোবাসা দিচ্ছেন, জাস্ট আপনারা ভালোবাসা দিতে থাকেন। আমি একদিন প্রুফ করুম যে আপনারা ভুল ছিলেন না। আপনারা একটা সঠিক মানুষটাই ভালোবাসা দিচ্ছেন, সঠিক মানুষের সম্মান দিচ্ছেন, সঠিক মানুষটাই সাপোর্ট দিচ্ছেন। দ্যাটস ইট। ঠিক আছে, ওমর অন ফায়ার, অনেক ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।